নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলুর চাষ। আমাদের সারা বিশ্বে আলুর যে চাহিদা এবং যে গুরুত্ব অর্থনৈতিকভাবে অপরিসীম, এবং সেই সঙ্গে আলুর থেকে তৈরি হচ্ছে নানান খাদ্যবস্তু, ফলে শিল্পের সঙ্গে একটা কৃষির একটা মেলবন্ধন ঘটেছে আলু চাষকে কেন্দ্র করে। প্রতি বছর বিনিয়োগ হচ্ছে আলু চাষকে আরও উৎসাহিত করার ক্ষেত্রে, কিন্তু সমস্যাও রয়েছে। বিশেষ করে আবহাওয়াজনিত কারণে, রোগ পোকার আক্রমণে এবং সঠিক পরিচর্যার অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। তার প্রভাব কিন্তু আমাদের বাজারে এবং সেই সঙ্গে অর্থনীতিতেও পড়ছে। তাহলে উপায় আছে। বিশেষজ্ঞরা বলছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আলু চাষ করা যায়, তাতে উৎপাদন ব্যয় যেমন সংক্ষেপ হবে, সেখানে ফলনও বৃদ্ধি পাবে। কিভাবে করবেন সেই সমস্ত উত্তর খুঁজতেই আজকের আলোচনা শুরু করব। তার আগে আপনাদের সঙ্গে আলাপ করে দিই, আজ আমাদের সঙ্গে রয়েছেন ধনেখালি ব্লক থেকে আমাদের সহকৃষি অধিকর্তা ডক্টর দীপক হাজরা। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন তারকেশ্বর ব্লক থেকে সহকৃষি অধিকর্তা সঞ্জীব মণ্ডল। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে 03322250157। এই নাম্বারে ফোন করবেন। আজকের বিষয়ের ওপরই কিন্তু প্রশ্নগুলো রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি প্রথমেই দীপকবাবু আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে আলুর বিপুল চাহিদা, জমিও কতটা পরিমাণ জমিতে আমাদের এই আলুর চাষটা হয়ে থাকে, বা সেখানে বীজ কতটা, হারটা কিভাবে লাগে যদি একটু বলেন। হ্যাঁ, আলু হচ্ছে একটা অর্থকারী ফসল। তার ফলে এটা চাষিরা খুব উৎসাহের সঙ্গেই তার বপন করেন। আমাদের জেলায় মূলত আমাদের রাজ্যে মূলত 3টি জেলা যেখানে 60 থেকে 70% আলু চাষ হয় এবং উৎপাদনও সেখান থেকেই পাওয়া যায়। সেগুলি হলো হুগলি, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। তো যেখানে আমাদের প্রায় 3.2 লাখ হেক্টর জমিতে আলু চাষ হয় এবং এখানে প্রচুর বীজ লাগে। সেই বীজটাকে মূলত আমরা এখনো পর্যন্ত বাইরের যে রাজ্যগুলো আছে সেখান থেকেই নিয়ে আসা হয়, কিন্তু রাজ্য সরকার আগামী দিনে নিজের রাজ্যে বীজ তৈরি করে সেইটা চাষিকে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছে এবং সেটা বিভিন্ন জেলায় সেটা হচ্ছে। ধনেখালিতেও সেটা শুরু হয়েছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হচ্ছে, এবং আমরা চাই যে ডিজিজ ফ্রি, একদম খুব গুণগত মান ভালো সেই ধরনের বীজ যাতে আমাদের চাষিরা সুলভ মূল্যে তাদের পায়। যদি আমাদের বীজের দাম অনেকটা কমানো যায়, কারণ বীজটা অনেকটাই লাগে, তাহলে চাষের খরচা কমবে এবং পরবর্তীকালে তার যে এফেক্ট সেটা আমরা বাজারে দেখতে পাবো। আপনি বলছেন বিপুল চাহিদা রয়েছে বীজের, এবং সেটা বাইরের রাজ্য থেকে আমাদের আমদানি করতে হয়। তাহলে সেইটা আমদানি করা এবং আমাদের রাজ্যে যে উৎপাদন বা সংরক্ষণ করা হয় বীজ, সেটা দিয়ে কি এই বিপুল চাহিদাটা মেটে? হ্যাঁ, একবারই তাই। এছাড়াও কিছু কিছু চাষি আছেন যারা এখনো অতটা বাইরের বীজ বা সার্টিফাইড বীজ বা সংশোধিত বীজ এটার নিয়ে চিন্তাভাবনা করে না। তারা নিজেরা 1 বছর সার্টিফাইড বীজ কেনেন, সংশোধিত বীজ কেনেন, সেটা পরবর্তীকালে নিজের জমিতেই বাড়িয়ে সেটা পরবর্তী 2-3 বছর বা 2-3 বরে লাগায়। তো এখানে একটা গুণগত মানের একটা সমস্যা মাঝে মাঝে দেখা যায়, কারণ চাষিরা যেভাবে নিজের জমিতে আলু বীজটা তৈরি করে সেখানে প্রকৃত বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয় না। কারণ বীজ উৎপাদন করতে গেলে পরে যেভাবে আমরা খাবার আলু উৎপাদন করি সেই উৎপাদন করলে চলবে না। তো সেইটা আমরা চাষিদের কাছে বিভিন্নভাবে পৌঁছাই, বিভিন্ন সেমিনারের মধ্যে পৌঁছায়, চাষিদের মিটিংয়ে ডাকা হয়। সেটা সরকার চেষ্টা করছে এবং চাষিরা অনেক জায়গাতেই সেটা অংশগ্রহণ করে ভালো ফলাফল পেয়েছেন। আচ্ছা সঞ্জীববাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে বিপুল পরিমাণ যে বীজ তার ব্যবস্থা হলো, কিন্তু জমি প্রস্তুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে চাষি বন্ধুরা জমি আলু চাষের ভালো ফলন পেতে কিভাবে প্রস্তুত করবেন? হ্যাঁ, আলু চাষ করতে গিয়ে জমি ভালোভাবে তৈরি না করলে পরবর্তী ধাপে আলু চাষে অনেক সমস্যা দেখা দেয়। প্রথমে আমাদের জমি নির্বাচন করতে হবে, অর্থাৎ বেলে দোআঁশ বা দোআঁশ মাটি যুক্ত যেসব জমি রয়েছে সেখানে আমার আলুর প্রোডাকশন বা ফলন ভালো হয়। তো এরকম জমিতে চাষ দেওয়ার একটা ব্যাপার থাকে। আমরা এখন দেখি বিভিন্ন যন্ত্রপাতি চলে এসছে, অর্থাৎ
ট্রাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি রয়েছে, কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা সবাই পাওয়ার টিলার ব্যবহার করি বা ট্রাক্টর ব্যবহার করি, এখানে মাথায় রাখতে হবে গভীর চাষ দিতে হবে। তার কারণ হচ্ছে গভীর চাষ না দিলে আলুর যে সমস্যা, এটা একটু যেহেতু আমার মৃদগত খণ্ড, তো সে মাটির নিচেই হবে, অর্থাৎ কোনোভাবে যেন উপরে সানলাইটে এক্সপোজ না হয়, অর্থাৎ সূর্যালোকের না চলে আসে, তাহলে তার কালারটা নষ্ট হয়ে যাবে। আমরা যেটা সবুজ আলুগুলো দেখতে পাই বাজারে, তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটাকে গভীরভাবে চাষ দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ প্রায় 9 ইঞ্চি যদি আমরা গভীর চাষ দিই, সেক্ষেত্রে রোগ পোকার উপদ্রব খানিকটা কমানো যাবে, যেগুলো আলোতে সূর্যালোকে এক্সপোজ হলে নষ্ট হয়ে যায়। আর আমার পরের ধাপে আলুটা তার যে গাছ তৈরি হওয়া থেকে শুরু করে তার কন্দ তৈরি হওয়া, তার এই যে শারীরিক প্রক্রিয়া আছে, সেটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারে। আচ্ছা সঞ্জীববাবু, যে এরপরে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে যে বীজ নির্বাচন যেটা, সেটা বিভিন্ন জাত আছে, আপনি বলছেন বাইরে থেকেও আসছে, সেই সময় সেক্ষেত্রে চাষি বন্ধুদের আপনি কি পরামর্শ দেবেন বীজ নির্বাচনের ক্ষেত্রে, এবং বীজের হারটা যদি একটু বলেন। হ্যাঁ, বীজ নির্বাচন আমরা জলদি জাতের যা আলু আছে, যেমন আমরা চন্দ্রমুখী দেখি, হ্যাঁ আমরা পোকরাজ দেখি, এগুলো চাষ করে এখন আমাদের খুব প্রচলিত, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে এটা ব্যবহার করছে। তাছাড়া একটু মাঝারি জাতের যে আলু আছে জ্যোতি, যেটা সব থেকে আমাদের পরিচিত আলু, সাধারণ মানুষ এটা টেবিল পারপাস বা খাওয়ার জন্য ব্যবহার করে, এটাও আমরা নিতে পারি। তো এটা আর্লি জাত যেটা 90 থেকে আমার 110 দিন ম্যাক্সিমাম সময় লাগে হতে, প্রোডাকশন হতে বা ফলন হতে, আর জলদি 110 দিন থেকে 120 দিনের মধ্যে আমরা এটা তুলে নিতে পারি। আচ্ছা দীপকবাবু, তাহলে বীজ শোধন করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই যে রোগ পোকাকে প্রিভেন্ট করতে গেলে, প্রতিহত করতে গেলে শোধন করার প্রয়োজন, সেই শোধন সম্পর্কে যদি একটু বলেন চাষি বন্ধু। হ্যাঁ, যেহেতু হচ্ছে আলু হচ্ছে একটা মৃদগত কাণ্ড, এবং পরবর্তীকালে আমরা ভেজিটেটিভ প্রপাগেশনের মাধ্যমেই আলুর চাষ করে থাকি, তাহলে এই যে অংশটা যেটাকে আমরা বীজ হিসেবে ব্যবহার করছি, সেটা যদি সঠিকভাবে কোনো রোগ পোকা যদি না থাকে, তবেই সেটা আমাদের পরবর্তীকালে যে আলুটা হবে বা যে গাছটা হবে সেটা নিরোগ গাছ হবে। অর্থাৎ সেখানে আমাদের অনেক সময় বিভিন্ন রোগ পোকার জীবাণু এই বীজের মাধ্যমে মূল জমিতে চলে আসে। তো সেই কারণে আমরা প্রতিটা কৃষি দপ্তর থেকে প্রতি জায়গায় সবসময় বলা হয় যে কোনো বীজই আপনি কিন্তু শোধন করে লাগাবেন, কারণ আমাদের বাচ্চাদের যেমন একটা টিকা দেওয়ার ব্যবস্থা আছে, তেমনি এই ফসলের ক্ষেত্রেও বীজ শোধন হচ্ছে একটা টিকাকরণ, যেটা আমরা করে মূল জমিতে পাঠাবো। তো আলুর ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা বীজ শোধন করতে পারি, যেমন হচ্ছে আমরা করতে পারি হচ্ছে ম্যাঙ্কোজেব দিয়ে, যেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা একটা দ্রবণ তৈরি করব, সেখানে আলুটাকে 10 মিনিট আমাকে কিন্তু রাখতে হবে। এই যে আমরা বলছি যে অনেক সময় দেখা যায় চাষিরা বীজ শোধন বলে করেছি, কিন্তু তারা এই যে সময়টা, সেই সময়টা কিন্তু মেনটেন করতে পারেন না। বিভিন্ন সময় একবার জলেতে ডুবিয়েই, দ্রবণে ডুবিয়েই আবার তুলে নেন। তো এটা কিন্তু সঠিকভাবে বীজ শোধন হচ্ছে না। যদি আমরা বীজ শোধন করতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই টাইমটা যেটা আমরা বলছি যে 10 মিনিট আপনাকে দ্রবণ জলে ডুবিয়ে রাখতে হবে, এবং সেটাকে তুলে আপনি ছায়ায় শুকিয়ে নেবেন। শুকানোর পরে আমরা মূল জমিতে যাব। এছাড়াও বিভিন্ন রকমের ওষুধ বাজারে পাওয়া যায়, যেমন মেটালেক্সিল, ম্যাঙ্কোজেব, বা হচ্ছে যেখানে আমাদের ব্যাকটেরিয়াল ব্লাইট বা ব্যাকটেরিয়াল ঢলে পড়া রোগ দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া নাশক দিয়েও কিন্তু আমাদেরকে বীজ শোধন করতে হবে যদি আমরা করতে পারি। এবং ব্যাকটেরিয়া নাশক বাজারে স্টেপটোসাইক্লিন, স্টেপটোমাইসিন, এই বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেটার পরিমাণ আছে 90:10 বা হচ্ছে 9:1, সেগুলোকে আমরা নির্দিষ্ট পরিমাণ 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, আবার যেটা হচ্ছে 90:1 সেখানে 0.1 গ্রাম প্রতি লিটার জলে করে শোধন করলে পরে ভালো রেজাল্ট পাবো। সঞ্জীব বাবুর কাছে আসবো, তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, কে আছেন? হ্যালো, না, মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক আছে সঞ্জীববাবু, যেটা আপনার কাছে আসতে চাইবো যে ইতিমধ্যেই ধান কাটা হয়ে গেছে, জমিও অনেকে প্রস্তুত করে নিয়েছেন, হ্যাঁ, তো এটা সময় আছে নির্দিষ্ট, আলু ঠান্ডার ও আবহাওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কোন সময়টা সঠিক সময় যেখানে চাষি বন্ধুরা লাগাতে পারবেন, এবং কিভাবে বপনটা করবেন বীজ? এটা আমাদের
একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ আমরা কার্তিক মাস যেটা আমরা বলি বাংলার যে মাস, অথবা আমরা ইংরেজি যদি অক্টোবর মাস বলি, তো অক্টোবরের মাঝামাঝি থেকে আমরা আলু বসানো শুরু করি এবং নভেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারলে সবথেকে ভালো হয়। কেন পরের দিকে আলু যখন গাছ বড় হতে থাকে, যদি পরের দিকে যখন হারভেস্টিং করা হবে বা ফসল তোলা হবে, সেই সময় যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে বিভিন্ন রোগ পোকার আক্রমণ বেড়ে যায়। তাহলে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের এন্ডের মধ্যে আমার শেষ করতেই হবে আলু বসানো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে আলু যেভাবে আমরা বসাবো, একটা দূরত্ব আছে গাছ থেকে গাছ, বা আমরা যে সারিগুলি করি সে সারির দূরত্ব হচ্ছে আমরা 1 হাত বললেই ভালো, অর্থাৎ 45 সেন্টিমিটার। আর গাছ থেকে গাছ, একটা গাছ থেকে আরেকটা গাছ হবে আমার এখানে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি। এটা হলে সব থেকে ভালো আমরা ফলন পেতে পারি। অর্থাৎ একটা গাছের যে রিকোয়ারমেন্ট খাবার দাবার, সে পরবর্তীতে ফলন দেবে, সেক্ষেত্রে তাকে ওই পর্যাপ্ত জায়গা দিতে হবে, তাহলে সে ফলনটা ভালো দিতে পারবে। দীপকবাবু, উনি যেটা বললেন যে আলু বসানোর ক্ষেত্রে এখন তো লোকেরও একটা অভাব আছে, সেখানে যন্ত্রপাতির ব্যবহার, যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে আজকে কিভাবে চাষটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় বলছি, এখানে কি কোনো ব্যবহার করা যেতে পারে যন্ত্রের? অবশ্যই, মানে যে কোনো চাষি এখন কিন্তু বিভিন্ন ধরনের নতুন যন্ত্রপাতি চলে আসছে এবং ফার্ম মেকানাইজেশন আমাদের যে বড় স্কিম রয়েছে গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের স্কিমের মাধ্যমেও কিন্তু আমরা চাষিদেরকে এই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি, সেগুলোকে চাষি সাবসিডিতে তাদেরকে দিচ্ছে এবং চাষিরা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ব্যবহার করছেন। যেমন আপনি আলুর ক্ষেত্রে বললেন, আমাদের কিন্তু আলু বসানো থেকে আলু তোলা পর্যন্ত সব জায়গাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করতে পারি। এই হিসেবে পটাটো প্ল্যান্টার বলে একটা যন্ত্র এসছে, যেটার বিভিন্ন সারি হয়, 2 সারি হয়, 4 সারি হয়। তো আপনি যেটাকে মনে করবেন যে আপনার কাছে যেটা সহজ, সেই ধরনের প্ল্যান্টার নিয়ে এসে আপনি যদি সরাসরি জমিতে লাগিয়ে দেন, তাহলে দুটো কাজ হবে। একটা হচ্ছে আপনি জমিতে আলুটাকে লাগিয়ে দিলেন এবং প্রথম যে উপরে মাটি দেওয়া, সেই মাটি দেওয়াটাও কিন্তু প্ল্যান্টার একই সঙ্গে করে দেবে। তাহলে আমাদের অনেকটাই এই যে কৃষি শ্রমিক প্রয়োজন হয় আলু বসাতে এবং মাটি দিতে, এটা শ্রম লাঘব হবে এবং আমাদের কস্ট অফ কাল্টিভেশন অনেকটাই কমে যাবে। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে, একবার দেখে নিই। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জীবনতলা থেকে বলছি। হ্যাঁ বলুন মাইতিও। হ্যাঁ, আচ্ছা, ওই আমি বলছিলাম আলু আমার বসানো হয়ে গেছে স্যার, তা ওই আলু একটা যেন মনে হচ্ছে, ব্যাপারটা কি আরেকবার বলুন। আলু আমি বসিয়েছি খোল দিয়ে, খোল আর আপনার ওই ডিএপি বসিয়েছি। হ্যাঁ, দুটো একটা আলু মানে যে চারা, আলুটা পচে গেছে। আচ্ছা, পচে যাচ্ছে। সঞ্জীববাবু, উনি উত্তরটা যদি। না, আপনার এখানে খোল যেটা আপনি ব্যবহার করেছিলেন, খোলটা ভালোভাবে পর্যাপ্তভাবে সেটা পচে গেছিল, মানে আমার সেই খোলকে পচিয়ে নিয়ে আমার মাটিতে দিতে হবে, তারপরে আমার আলুর চারা বসাতে হবে। কেননা এখানে যদি খোল ভালোভাবে যদি না পচে যায়, তাহলে সেখান থেকে আমার আবার সমস্যা তৈরি হয়, এটা খেয়াল রাখতে হবে। আর ওখানে জল কি, মানে মাটিতে জলের যে রস থাকে সেটা কি বেশি ছিল, এটা আপনি খেয়াল রেখেছেন কখনো? যদি জল মাটির, অর্থাৎ মাটির যে রস যদি বেশি থাকে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায় পচার। আর হ্যাঁ, বিভিন্ন ভাইরাস ঘটিত কারণে সেখানে সে ভাইরাসের আক্রমণে সে পচা ধরতে পারে, এটা একটু খেয়াল করার দরকার এবং সেই সাথে প্রতিকার ব্যবস্থা আপনার নেওয়ার দরকার আছে। আপনি ট্রাইকোডার্মা ভিরিডি অ্যাপ্লাই করতে পারেন, অথবা ভ্যালিডামাইসিন, এগুলো আমরা স্প্রে করতে পারি। কিন্তু একটু খেয়াল রাখতে হবে কতগুলো গাছ নষ্ট হয়েছে, যদি নষ্ট হয়ে যায় সেগুলো আবার রিট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ আবার বসাতে হবে। আচ্ছা, দীপকবাবু, ফলন বৃদ্ধির জন্য চাষি বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে যে সারের ব্যবহার করছে খুব অতিরিক্তভাবে কখনো কখনো, এবং সেটা রাসায়নিক সার হওয়ার ফলে অতিরিক্ত খরচও বাড়ছে, ব্যয় মানে উৎপাদন ব্যয়। সেখানে সার কি প্রয়োগের কথা আপনি পরামর্শ দেবেন এবং কিভাবে, কখন দেবেন? হ্যাঁ, এই যে সারের কথা বলছেন, যেহেতু হচ্ছে আলু এমন একটা ফসল যার প্রোডাক্টিভিটি অনেকটাই বেশি, অর্থাৎ প্রতি হেক্টরে বা প্রতি বিঘাতে ফলনটা অনেকটাই বেশি অন্যান্য ফসলের তুলনায়। যে বেশি ফলন দেবে সে কিন্তু বেশি মাটি থেকে খাবে, এটা একদম ন্যাচারাল ব্যাপার। কিন্তু কতটা খাবে এটা কিন্তু নির্দিষ্ট, বা কতটা সার আমরা প্রয়োগ করব সেটা কিন্তু নির্দিষ্ট। কিন্তু আলু এমন একটা ফসল যার লাক্সারি কনজাম্পশন আছে, অর্থাৎ আপনি যদি মাটিতে
মাটিতে বেশি পরিমাণে সার দেনও সে কিন্তু মাটি থেকে সেই খাবারটাকে নেবে, কিন্তু সেইটা আলটিমেট আপনার ফলনে সেটা প্রতিফলিত হবে না। সেই কারণে আপনাকে কৃষি দপ্তর থেকে যে সুপারিশ মাত্রায় সার দেওয়ার কথা বলা হচ্ছে, বা আমরা যখন সারের কথা বলছি, কৃষি দপ্তর এখন সয়েল হেলথ কার্ড চালু করেছেন, যেখান থেকে মাটিতে কি পরিমাণ সারের প্রয়োজন আছে বা তার পিএইচ কেমন আছে, এইগুলোকে দেখেই কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে। এবং সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমাদের চাষিরা যেভাবে সার দেয় যে আমাকে কাঠায় 5 কেজি বা 7 কেজি করে সার দিতে হবে, এটা কিন্তু কোনো যুক্তি নাই। আগে আমাকে জানতে হবে আমার মাটিতে কতটা আছে এবং বাকি কতটা লাগবে। তো সেই সময় সেই কারণে আমরা জৈব অজৈব এই দুটোকে সংমিশ্রণ ঘটিয়েই আমরা চাই যে চাষি দিক, এবং সেটা কম্পোস্ট সার যদি আমরা দিতে পারি খুবই ভালো কথা, তৈরি করে নিতে পারছেন চাষি বন্ধুরা। এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লকেও অনেক স্বনির্ভর দল এবং পঞ্চায়েত থেকেও এবং বিভিন্ন সংস্থা তারা কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য আসছেন এবং তারা তৈরি করছেন, এবং সেগুলো পরিবেশ বান্ধব, মাটির উর্বরতা শক্তি বাড়বে। আমরা এই যে বলছি যে হেলথ ফ্যাক্টর মানে সয়েল হেলথ, মানে মাটির তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাকে উন্নতি ঘটাতেই হবে। তো শুধুমাত্র অজৈব সারের উপরে নির্ভর না করে সেটা বাজারে পাওয়া যায়। এছাড়াও কৃষি দপ্তর থেকে এখন বারবার চাষিদেরকে কি পরিমাণ সার দেয়া হবে, শুধুমাত্র যে 10-26-26 দিয়েই আলু চাষ করা যায় তা কিন্তু না, আরও বিভিন্ন ধরনের সার আছে, ডিএপি আছে, 20-20-0-13 আছে, 16-16-16 আছে, বিভিন্ন ধরনের সার। তা কতটা পরিমাণ দেয়া হবে আমরা নির্দিষ্ট জায়গায় যেখান থেকে চাষিরা সার কেনেন, এসকিউএস বা যেটা আমাদের রিটেলার আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেখানে টাঙিয়ে দেওয়া আছে। সঞ্জীব বাবু, আপনার কাছে আসবো, তার আগে এক বন্ধু আছেন, একটু দেখেন, একটু বিরত করছি। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আব্দুল বাসির, মালতীপুর, মালদা। আচ্ছা আব্দুল বাবু, আপনাকে স্বাগত, বলুন। বলছি স্যার, আলু চাষের এখন কি আর সময় আছে? সময় ছিল কোন জাতের আলুটা রোপণ করা যাবে এখন? আচ্ছা, সময় আছে কিনা এবং কি ধরনের রোপণ করা যাবে, সঞ্জীব বাবু আপনার কাছে এই প্রশ্নটাই রাখছি। হ্যাঁ, আলু চাষের সময় আছে। আমরা জানি যে আলু চাষ আগে বসালে ভালো হয়, অর্থাৎ অক্টোবর মাস বললাম, অর্থাৎ কার্তিক মাস, কিন্তু আমরা একটা টানা সময় যে ঠান্ডা যে পিরিয়ডটা রয়েছে তখন আলু বসাতে পারি। হ্যাঁ, পরের দিকে বসালে আমাদের অসুবিধা হচ্ছে, যে এই গ্রোথ পিরিয়ড যেটা থাকে, অর্থাৎ তার বর্ধনশীল যে অবস্থা, তার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয়। তো এখনও আমরা আলু বসাতে পারবো, যেহেতু আমাদের এবার একটু ধান কাটতে দেরি হয়েছে, সবাই একটা আশঙ্কা করছে যে লেট হয়ে গেল, লেট হলেও আমরা আলু চাষ করতে পারবো, এখনও আলু বসানো যাবে। আমরা একটা ভালো টেম্পারেচার, অর্থাৎ একটা শীতকালে যে টেম্পারেচার বিলং করে, অর্থাৎ দিনের বেলায় 25 ডিগ্রি নিচে, আর রাতে টেম্পারেচার 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম একটা জায়গায় চলে আসে, সেটা যদি বিলং করে কন্টিনিউ 15 দিন, তাহলে আমরা আলু চাষটা ভালোভাবে করতে পারবো, সেখানে দুশ্চিন্তার কারণ নেই। তবে ন্যাচারাল ক্যালামিটি কখন কি হয় এটা আমাদের আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না। আচ্ছা সঞ্জীব, আর একটা জিনিস আছে যে এই সময় আগাছারার উৎপাতটা খুবই মানুষকে ভাবিয়ে তুলছে, বিশেষ করে চাষি বন্ধুদের। সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কি এই আগাছা নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, আগাছা নাশকের জন্য আমরা নেল উইডার ব্যবহার করতে পারি। আমাদের যে উইডার যেটা আমরা ব্যবহার করি, এটা আমরা খেয়াল রাখতে হবে যে ওই মাঝের যে জায়গা আমরা চালানোর জন্য, অর্থাৎ রো যেখানে আলু বসানো হচ্ছে সেই জায়গাটা ফাঁকা রাখতে হবে, এবং রোয়ের মাঝে যে জায়গা সেখানে নেলগুলো বসিয়ে দিতে হবে, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যেখানে আগাছানাশক ব্যবহার করা যায় সেটা আমরা প্রথমেই ভাবতে পারি যে অল্প খরচে হয়ে যায়, অর্থাৎ আমরা আলু বসানোর 3 দিনের মধ্যেই আমাদের একটা মেট্রিবুজেন 70% যেটা আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা 250 থেকে 300 গ্রাম মানে প্রতি হেক্টরে যদি ব্যবহার করি, তাহলে আমরা আগাছা প্রথম ধাপে তাকে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা আচ্ছা, সেচটা কিভাবে দেবেন? হ্যাঁ, সেচের ব্যাপার হচ্ছে আমরা আলু বসানোর সময় আমরা আলু বসানোর পরে ঝাপটা সেচ দিয়ে থাকি, অর্থাৎ খুব ডুবিয়ে সেচ দেওয়া এখানে চলে না। তারপরে ধাপে আমরা প্রথম ভ্যালি ধরানো, অর্থাৎ 30 থেকে 35 দিন, এই সময় আমাদের কীরকম সেচ দিতে হয়, 3-4 দিন অন্তর অন্তর আমরা সেচ দেবো, এবং ঝাপটা কখনোই আমরা ভ্যালি ডুবিয়ে দেবো না। একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা তার আমার জল আমরা দিতে পারি, কিন্তু কখনোই ফ্লাড ইরিগেশন না করা ভালো। এছাড়া আমাদের যখন প্রথম ভ্যালি ধরানোর পরের দিকে আমরা 7 থেকে 10 দিন অন্তর আমরা সেকেন্ড ভ্যালি ধরানো পর্যন্ত আমরা সেই সেচ দেবো, অর্থাৎ
7 থেকে 10 দিনের ইন্টারভ্যাল, মানে ব্যবধানে আমরা সেচ দেবো। আর একটা খেয়াল রাখতে হবে, যখন আমরা হারভেস্টিং করবো বা আলু তুলবো তার আগে 15 দিন আগে, 10 থেকে 15 দিন আগে আমার সেচ দেওয়াটা বন্ধ করতে হবে। আর সেচ দেওয়ার ব্যাপারে আরেকটা খেয়াল রাখতে হবে, কোনো রোগ ব্যাধি আক্রমণ হলে সেক্ষেত্রে সেচ দেওয়াটাকে মাঝে বিরত রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ দীপকবাবু, শস্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখি যে মাঠের চারদিকে সর্ষে বুনে দেওয়া হয়েছে অনেকটা। এটা কি কোনো ফাঁদ হিসেবে করে? কেননা ওইরকমভাবে ঠিক আলের ধার দিয়ে পুরো জমি রেখে এগুলো করা হয়, এবং এখানে ক্ষেত্রে কি কি পোকার আক্রমণ হতে পারে এবং সেগুলোকে কিভাবে প্রতিহত করবেন? হ্যাঁ, প্রথমেই আপনার প্রশ্নটার উত্তর দিই যে এই যে আমরা আলুর পাশে সর্ষে লাগিয়ে দিই, এইটার কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা সেরকমভাবে কিছু নাই, বরঞ্চ তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ জাপ পোকা আমাদের হলুদের দ্বারা আকর্ষিত হয়ে চলে আসে সেই জমিতে, এবং জাপ পোকার দ্বারা আমাদের আলুতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু জাপ পোকা আপনি বলেই দিলাম যে এই ধরনের একটা পোকা আছে। এছাড়া কাটুই পোকাও আমাদের কিন্তু প্রাথমিক অবস্থায় একটু ক্ষতি করে। তো সেটাকে আমরা দেখতে হবে যে আমার প্রতি বর্গমিটারে যদি একটা বা দুটো এরম গাছ কেটে দিয়েছে, এবং সেটা আপনি বুঝতে পারবেন যে পুরো ব্লেডের মতন কেটে দিয়েছে, কে মনে হবে যে ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে। এরা কারণ হচ্ছে এরা রাত্রে আক্রমণটা করে, চাষি কিন্তু বুঝতে পারে না, এবং দিনের বেলায় এরা ফাটলের মধ্যে ঢুকিয়ে থাকে। তো এইটার জন্যে আমাদেরকে যেটা খুব সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে যে জল দিয়ে দিলে ফাটলের মধ্যে তারা বেরিয়ে চলে আসবে, এবং যদি আমরা কিছু ওই ডেব্রিস মানে ক্রপ রেসিডিউ বা হচ্ছে ওই নাড়া যদি আমরা একটা জায়গায় ঢিপি করে রাখি, তাহলে তারা কি করবে, দিনের বেলায় ওখানে এসে লুকাবে, এবং সেটাকে যদি আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই বা সেখানে যদি কীটনাশক ব্যবহার করি, তাহলে কাটুই পোকা আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। সঞ্জীববাবু, খুব সংক্ষেপে আপনার কাছে জানবো রোগ কি কি হতে পারে এবং তার প্রতিকারটা। হ্যাঁ, আলু চাষের অন্তরায় রোগ মানে মারাত্মকভাবে ক্ষতি করে দেয় একটা রোগ আমরা সব কৃষক বন্ধুই জানে, নাভি ধসা। এছাড়াও আছে রোগ, বিভিন্ন রোগ আছে, অর্থাৎ জলদি ধসাও হতে পারে বা ব্যাকটেরিয়াল উইল্ট হতে পারে। মানে এইগুলো সব থেকে মারাত্মক হচ্ছে আবার নাভি ধসা। নাভি ধসার একটা সিমটম রয়েছে আমাদের ন্যাচারাল, যে আমরা যে আবহাওয়াটা কীরকম হয়, যখন আমার রাতের তাপমাত্রা যেটা মিনিমাম টেম্পারেচারটা বলি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস তার উপরে যদি থাকে, আর দিনের তাপমাত্রা সেটা ঠান্ডা থাকছে, কিন্তু কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আকাশ, ঝিরিঝিরি যদি বৃষ্টি এরকম হয়, তাহলে আমার কিন্তু নাভি ধসার আক্রমণ খুবই সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে খুব প্রথম থেকেই বুঝতে হবে যে একে প্রতিহত করতে গেলে বা এর হাত থেকে ফসলকে বাঁচাতে গেলে আমাকে কি ওষুধ ব্যবহার করা যায়। এর জন্য আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি। প্রথমেই ভাবতে হবে আমাদের কপার অক্সিক্লোরাইড 50% যেটা আছে। একটু বিরত করছি, আরেক বন্ধু আছে, শেষ ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে আলু, নতুন আলু হওয়ার পর আমরা খাচ্ছি যখন, সেই আলুটা শক্ত হচ্ছে কেন, কি দিলে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ উত্তর নিয়ে নেব। আমি একবারে, যেহেতু আমাদের হাতে সময় সংক্ষেপ, আমি দীপকবাবুর কাছে জানবো যে ফসল তোলার পর, বিশেষ আলু তোলার পর যে সুরক্ষা বা সংরক্ষণের বিষয়টা যদি কিভাবে রাখবেন আলুকে। হ্যাঁ, আলু আমাদেরকে এমন, ওই যে আগেই শুনলাম যে জলসেচটা আমাদেরকে 10 দিন আগে, 10-15 দিন আগে বন্ধ করে দিতে হবে। আলুটাকে আমাদের এমন সময় মানে তুলতে হবে যে সময় মানে তার পরিপক্কতা হয়ে গেছে, মানে পরিপক্ক হয়ে গেছে, সেখানে আমরা একটা মেটালিক সাউন্ড পেতে পারি যদি আমি ঠুকি। হ্যাঁ, সেইটা যদি পরিপক্ক আলু হয়ে যায় সেটাকে আমরা তুলে নেবো, এবং তুলে নেওয়ার পরে সেটাতে কিন্তু ছায়াতে আমরা রেখে দেবো 2-3 দিন, কারণ তার যে সেই স্কিনটা কিন্তু একটু শক্ত হওয়া প্রয়োজন। আমরা জমি থেকে সরাসরি আলু তুলে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেব না। এছাড়াও আরও যদি বিজ্ঞানসম্মত উপায় করতে চাই, তাহলে একটা 3% বোরিক অ্যাসিড সলিউশনের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা সেটাকে কোল্ড স্টোরেজে পাঠাই। একদম সময় শেষ এসে গেছে, শুধু একটা যে বার্তা চাষি বন্ধুদের কাছে আপনারা কিভাবে রাখবেন, মানে এই আলু চাষকে কেন্দ্র করে সরকারি সহায়তা কি কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমরা যেটা বলছি, আমরা সরকারি সহায়তা, আমরা যন্ত্রপাতি যেটা বলা হচ্ছে, বিভিন্ন আমরা যন্ত্রপাতি দিতে পারি আলু চাষের ক্ষেত্রে। অর্থাৎ একটু আগেই আমরা বললাম যে পটেটো প্ল্যান্টার রয়েছে, পটেটো ডিগার রয়েছে, হারভেস্টার রয়েছে, এগুলো আমরা কিন্তু FFSM যে প্রকল্প আছে বা কাস্টম হায়ারিং সেন্টার যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে, বা FMB যে ফার্ম
মেশিন যে ব্যাংক আছে আমার সেখান থেকে আমরা সহায়তা পেতে পারি, কোথাও 40%, কোথাও আমরা 80% পর্যন্ত সহায়তা পেতে প্লাস পারি, আপনাদের subsidy। পরামর্শ হ্যাঁ, অবশ্যই আমরা সবসময় আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমরা করে থাকি। হ্যাঁ, ইতি টানতেই হচ্ছে, সময় জানান দিচ্ছে যে আমরা এবার অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার স্টুডিওতে আসার জন্য। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনলেন আজকের এই আলু চাষ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষ, অর্থকরী ফসল হিসেবে। আশা করব যে পরামর্শগুলো এনারা দিলেন সেগুলোকে অনুসরণ করে আমাদের আলু চাষ আগামী দিনে নিঃসন্দেহে আরও সাফল্য লাভ করবে। এরকমই প্রতি বৃহস্পতিবার ঠিক 5:30টায় কলকাতা টিভির পর্দায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার। নমস্কার।